হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, জিকে জিএস এর প্র্যাকটিস ক্লাস আমরা প্রতিদিন সকালবেলা এই প্র্যাকটিস ক্লাসটা করাচ্ছি তোমাদের TWS একাডেমি চ্যানেলে। সো প্রতিদিনের ক্লাস দেখতে সকাল 7টাতে লাইভ ক্লাসে যুক্ত হবে সকলে। 10 নম্বর পর্ব আজ। আগেও কিন্তু আমরা কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে ক্লিক করে অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে। তার সঙ্গে বলে রাখি, সমস্ত ভিডিও নোটিফিকেশান এবং আমাদের সম্পর্কে সমস্ত আপডেটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন সেখানে যুক্ত হতে পারো, এবং তার সঙ্গে আমাদের কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা ফলো করতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, এটার উত্তর সকলে কমেন্ট করো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রশান্ত মহাসাগরীয় একটি শীতল স্রোত হলো কোনটি? প্রশান্ত মহাসাগরে প্রবাহিত শীতল স্রোতের উদাহরণ কোনটি? স্রোত আমরা যদি দেখি, প্রকৃতি অনুসারে স্রোতকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটা শীতল স্রোত, একটা উষ্ণ স্রোত। আবার কিছু স্রোত ভারত মহাসাগরে প্রবাহিত হয়, কিছু স্রোত আছে তোমার প্রশান্ত মহাসাগরে, কিছু স্রোত আছে আমাদের উত্তর সাগরে, হ্যাঁ, কিছু তোমার হচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। এমন স্রোত কিন্তু বিভিন্ন মহাসাগরে প্রবাহিত হয়। সো এর মধ্যে প্রথমে আমাদের বলা হয়েছে কোনটা শীতল কোনটা উষ্ণ এটা বার করতে। সো এখানে দেখো ল্যাব্রেডার স্রোত, এটা কি? এটা একটা শীতল স্রোত। ল্যাব্রেডার কি? একটা শীতল স্রোতের উদাহরণ। এছাড়া পেরু স্রোত, এটাও কিন্তু একটা শীতল প্রকৃতির স্রোত। ঠিক আছে, পেরু স্রোত, এটাকে আমরা হামবোল্ড স্রোতও বলে থাকি। পেরু বা হামবোল্ড স্রোতও বলা হয়ে থাকে এটাকে। সো পেরু বা হাম্বল স্রোত এবং ল্যাব্রেডার স্রোত দুটোই কি? দুটোই হচ্ছে শীতল প্রকৃতির স্রোতের উদাহরণ। কিন্তু এখানে ক্যানারি স্রোত আর ব্রাজিলীয় স্রোত, এ দুটি হচ্ছে উষ্ণ স্রোত। এগুলো দুটো কি? উষ্ণ স্রোতের উদাহরণ। সো আমরা এখানে দুটো কিন্তু অপশান বাদ দিতে পারি, ক্যানারি এবং ব্রাজিলীয়। এবারে দেখো শীতল স্রোত যেহেতু বার করতে বলা হয়েছে, এই দুটোর ভিতরে তাহলে কোনটা প্রশান্ত মহাসাগরীয় স্রোত? মনে রাখবে এখানে পেরু স্রোত, এটা প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আমাদের দেখে বুঝতে হবে, কারণ পেরু দেশটা প্রশান্ত মহাসাগরের তীরেই অবস্থিত আছে। সো পেরু স্রোত একটা প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত। তাহলে ল্যাব্রেডার স্রোত কোথাকার? ল্যাব্রেডার স্রোত এটা আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হওয়া একটা শীতল স্রোতের উদাহরণ। এছাড়া ক্যানারি স্রোত এবং ব্রাজিলীয় স্রোত, এই দুটো উষ্ণ স্রোত, এই দুটোও কিন্তু প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন হচ্ছে, এই বছরে 2024-এ সম্প্রতি 2024 সালে প্রকাশিত একটা গ্রন্থ, 2024 সালে প্রকাশিত একটা গ্রন্থ নাম হচ্ছে দ্য গড অফ দ্য উডস। দ্য গড অফ দ্য উডস শিরোনামে এই বইটি লেখেন কে? দ্য গডস অফ দ্য উডস শীর্ষক গ্রন্থটি লেখক হচ্ছে লিজ মুর, একজন আমেরিকান লেখিকা। নেক্সট প্রশ্ন, মরীচিকার কারণ কি? কি কারণে মরীচিকা হয়ে থাকে? এই প্রশ্নটা আগের দিনে আমরা আলোচনা করেছিলাম, আবার প্রশ্নটা রিপিট হয়েছে। যাই হোক, উত্তরটা করো। মরীচিকা, মরীচিকা কোথায় দেখতে পাই আমরা? মরুভূমি অঞ্চলে দেখতে পাই মরীচিকা। তো এই মরীচিকা কি কারণে হয়ে থাকে? এটা একটা আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে কিন্তু হয়ে থাকে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এটা হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সচিবালয় কোথায় অবস্থিত? ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এর সচিবালয় কোথায় আছে? আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো কোর্ট আরেকটা আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে আমরা একটা পাই, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। এই দুটোরই হেডকোয়ার্টার সেম জায়গাতে, কোথায় আছে? দ্য হেগ শহরে। এটা কোথায়? নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আছে ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ন্যায় বিচার আদালতের হেডকোয়ার্টার। দীপর বিল জলাশয় কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের ভারতের একটা কি জানো, রামসার সাইটের মধ্যে পড়ে থাকে। এটা একটা রামসার সাইট আমাদের ভারতের, দীপর বিল। সো এই দীপর বিল রামসার সাইটটা কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস? ভেবেচিন্তে অ্যান্সার করো, এটা অবস্থিত কোথায়? দীপর বিল রামসার সাইটটা অবস্থিত আছে অসম রাজ্যে, অসমে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে কবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা বাংলার দেওয়ানি পেয়েছিল কবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি দেওয়া হয়েছিল 1765 সালে। কেন দেওয়া হয়েছিল? কারণ এর আগে 1764-তে একটা যুদ্ধ হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো, সেটাকে আমরা বলে থাকি বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ, এই যুদ্ধে মুঘল বাহিনী তারা কিন্তু বা মুঘলরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। এরপরে একটা সন্ধি হয়, এই 1765-তে একটা সন্ধি স্বাক্ষর হয়েছিল, সেটার নাম হচ্ছে এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি, সেই এলাহাবাদের সন্ধির মাধ্যমে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল শাসক দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম কি করেন? দ্বিতীয় শাহ আলম ইংরেজদেরকে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি দিয়েছিল। শুধু বাংলার নয়, এর সঙ্গে বিহার এবং ওড়িশার কিন্তু দেওয়ানি দেওয়া হয়েছিল। ওকে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1765 সালে। খারদুংলা পাস ভারতের কোন রাজ্য বা ইউটিতে অবস্থিত? খারদুংলা পাস কোথায় আছে? খারদুংলা পাস অবস্থিত আছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ হচ্ছে ভারতের মনে রাখবে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাদাখ, সেখানে আছে খারদুংলা পাস। নিচের কোনটি অজৈব অ্যাসিড? আচ্ছা, অ্যাসিডকে সাধারণত দুইটি ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব অ্যাসিড, আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিড কাকে বলে? জৈব অ্যাসিড হচ্ছে যেই অ্যাসিডগুলো, আমি এখানে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। জৈব অ্যাসিড সেই সমস্ত অ্যাসিডকে বলা হয় যে অ্যাসিড জীবদেহে সংশ্লেষিত হয় বা জীবদেহে উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় জৈব অ্যাসিড। আর যেগুলো জীবদেহে উৎপন্ন হয় না সেগুলোকে বলা হয় কি? অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের উদাহরণ কি? এখানে অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এগুলো সবই কিসের উদাহরণ? জৈব অ্যাসিডের উদাহরণ। এর সঙ্গে তোমরা তোমার ম্যালিক অ্যাসিড অথবা তোমার যেটাকে বলে থাকে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলোকেও ধরতে পারো, এগুলো কিন্তু জৈব অ্যাসিডের মধ্যে পড়ে থাকে। অজৈব অ্যাসিড কোনটি এখানে? অজৈব অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl একটা তোমার অজৈব অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3, এগুলো সবই কিন্তু অজৈব অ্যাসিডের মধ্যে পড়ে থাকে। বুদ্ধচরিত কে রচনা করেন? নেক্সট কোশ্চেন হচ্ছে বুদ্ধচরিত নামের এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সমসাময়িক একজন বৌদ্ধ পণ্ডিত। সো তিনি বুদ্ধচরিত রচনা করেন। এর পরের প্রশ্ন দেখো, গুরু ঘাসীদাস তামর পিংলা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? দেখো, গুরু ঘাসীদাস তামর পিংলা এটা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে নবীনতম টাইগার রিজার্ভ। অর্থাৎ ভারতে বর্তমানে যে 56টি টাইগার রিজার্ভ আছে তার মধ্যে 56তম ব্যাঘ্র প্রকল্প কোনটি? সেটা হচ্ছে গুরু ঘাসীদাস তামর পিংলা ব্যাঘ্র প্রকল্প। এটা আছে কোথায়? এটা আছে ছত্তিশগড় রাজ্যে। এছাড়া ছত্তিশগড় রাজ্যে আরো ব্যাঘ্র প্রকল্প আছে, যেমন ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্প।
বতী টাইগার রিজার্ভ কোথায় আছে এটা? এটাও কিন্তু আছে ছত্তিশগড় রাজ্যে। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? এটা আজকে তোমাদের দেওয়া থাকবে হোমওয়ার্ক, সকলে এটার উত্তর করবে যে উষ্ণতম গ্রহ কোনটি আমাদের পুরো সৌরজগতের। অল ওভার নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্য সুভদ্রা প্রকল্প লঞ্চ করলে? সুভদ্রা নামে এই প্রকল্পটা কোন রাজ্য সরকার সম্প্রতিকালে লঞ্চ করেছে? সুভদ্রা প্রকল্প লঞ্চ করেছে ওড়িশা রাজ্য সরকার, বা ওড়িশা রাজ্য এটা লঞ্চ করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা কমেন্ট করে জানাও, এই ওড়িশা রাজ্য এর বর্তমান মুখ্যমন্ত্রীকে বলো তো দেখি। ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে আছেন? কে আছেন? মোহন চরণ মাঝি, তাই না? সো এগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীগুলো জেনে রাখতে হবে। পরের প্রশ্ন, ভূমিকম্পাঙ্ক বা ভূকম্পাঙ্ক পরিমাপের যন্ত্রটিকে কি বলে? কোনটির মাধ্যমে ভূকম্পাঙ্ক পরিমাপ আমরা করতে পারি? পিকোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার নাকি সিসমোমিটার? পিকোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি জানো? এটার মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে পিকোমিটার। আর সাধারণত আমরা এখানে সিসমোমিটারের ব্যবহার করে থাকি কি করতে? এটা ভূকম্পাঙ্ক বা ভূমিকম্প তরঙ্গ পরিমাপ করতে ব্যবহার করি। ব্যারোমিটার বা ম্যানোমিটার দুটোই চাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চাপ পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ব্যারোমিটার ও ম্যানোমিটার। পরাধীন ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। পরাধীন ভারতে প্রথম সুপ্রিম কোর্ট কোথায় ছিল জানো? কলকাতাতে। কোথায় ছিল? কলকাতাতে। কলকাতাতে ভারতের প্রথম, পরাধীন ভারতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1774 সালে। এটা কিন্তু পরাধীন ভারতের কথা বলা হচ্ছে। 1774-এ কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এবারে দেখো ডিয়ার স্টুডেন্ট, সেই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন স্যার ইলিজা ইম্পে। স্যার ইলিজা ইম্পে ছিলেন। এখানে আরো কয়েকটা জিনিস সুপ্রিম কোর্ট সম্পর্কে জেনে রাখো। আমাদের স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রথম গঠিত হয়, বা বর্তমানে যে সুপ্রিম কোর্টটা আমাদের ভারতে আছে সেটা কবে গঠন হয়েছিল? স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট, এই কোর্টটা গঠন হয়েছিল 1950 সালে। কবে ডিয়ার স্টুডেন্টস? 1950 সালে এটা গঠন হয়েছিল। অ্যান্ড আমাদের সুপ্রিম কোর্টে, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার হরিলাল জে কানিয়া। ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এবারে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বর্তমান বা কারেন্ট টাইমে কে আমাদের বিচারপতি আছেন? তিনি হচ্ছেন আমাদের ভারতের 51তম বিচারপতি। 51তম বিচারপতি হিসাবে সম্প্রতি কয়েকদিন আগে নিযুক্ত হলেন কে ডিয়ার স্টুডেন্টস? বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন? কমেন্ট করে এটা সকলে জানাও। এটা আজকে তোমাদের আরেকটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। 51তম বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন সম্প্রতিকালে আমাদের সুপ্রিম কোর্টে? পরের প্রশ্ন, নিম্নের কোনটি ব্যতিক্রম? এখানে দেখো কয়েকজন ক্রিকেটারের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটি ব্যতিক্রম এটা খুঁজে বার করো। এই ধরনের প্রশ্ন রিজনিং টাইপের একটু প্রশ্ন, রিজনিং কোশ্চেনিং এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। দেখো ব্যতিক্রম কোনটি এর মধ্যে? এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে সঞ্জু স্যামসন। কারণ জসপ্রীত বুমরা, জাহির খান, যুজবেন্দ্র চাহাল এরা সকলেই কি বোলার, তাই না? এরা হচ্ছে বোলার। আর এখানে সঞ্জু স্যামসন একজন হচ্ছে উইকেট কিপার, ব্যাটসম্যান। ইনি হচ্ছেন একজন ব্যাটসম্যান, এই কারণে তিনি কিন্তু আলাদা অন্যদের থেকে। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, পরের প্রশ্নে আমরা দেখি কি বলা হচ্ছে। অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা করেন কে? কে অল ইন্ডিয়া কিষাণ সভা বা সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা ছিলেন? অল ইন্ডিয়া কিষাণ সভা, এটার প্রতিষ্ঠাতা ছিলেন সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী। এবারে ডিয়ার স্টুডেন্টস, এটা আরো একটা প্রশ্ন এখান থেকে আমাদের জানতে হয়, যেটা হচ্ছে এই অল ইন্ডিয়া কিষাণ সভা এটা কবে প্রতিষ্ঠা হয়? কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয় 1936 সালে, এটা কিন্তু স্থাপিত হয়েছিল। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের TSS একাডেমি
অ্যাপে নতুন একটা ব্যাচ এসেছে, যেটাতে তোমরা এএনএম জিএনএম 2025-এর এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারবে। যদি তোমার কোনো বন্ধু বান্ধব বা তুমিও যদি এখানে প্রিপারেশান নিতে চাও, তোমার বাড়িতে কেউ আছে যারা প্রিপারেশান নিতে চাই, তাদেরকে তোমরা এই ব্যাচটা সাজেস্ট করতে পারো এবং নিজেরাও এখানে ভর্তি হয়ে কিন্তু পড়াশুনো করতে পারো। এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা সিলেবাস হয় এএনএম জিএনএম এর, এই কারণে এটা কমপ্লিট করার জন্য এএনএম জিএনএম এর ব্যাচে ভর্তি হতেই হবে। এই কারণে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস দেখতে আমাদের ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যাও। প্রথম কয়েকদিনের জন্য অফার চলছে, অফারের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে সকলে। অল রাইট ডিয়ার স্টুডেন্টস, আরও অন্যান্য ব্যাচ আমাদের TSS একাডেমিতে চলছে, যার মধ্যে আরও একটা ব্যাচ হচ্ছে রেল এসএসসির ব্যাচ, যেই ব্যাচটাতে তোমরা কিন্তু রেল এসএসসির একদমই PIQs তার সঙ্গে মডেল প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে। সমস্ত ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের TSS একাডেমি অ্যাপটিকে সকলে ডাউনলোড করো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে ডাউনলোড করার পরে নিজের নাম এনরোল করবে এবং সেখানে কিন্তু তোমাদের এই সমস্ত ইন্টারফেসগুলো খুলে যাবে, সেখান থেকে তোমরা খুবই সহজেই ব্যাচে ভর্তি হতে পারবে। সো অলরাইট, সকলে চেষ্টা করবে যারা এখনও ভর্তি হওনি আজই ভর্তি হয়ে যাওয়ার TSS একাডেমিতে। পরের প্রশ্ন, নিম্নের কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি? আমাদের মানে পৃথিবীর মধ্যে মহাদেশ আছে কতগুলি? 7টি মহাদেশ আছে, তাই না? আর তার মধ্যে মহাদেশ কতগুলি? 7টি মহাদেশ আছে, আর মহাসাগর আছে 5টি। 7টি মহাদেশের মধ্যে ডিয়ার স্টুডেন্টস আমরা যদি দেখি, সব থেকে বেশি দেশ আছে কোথায়? আফ্রিকাতে আছে। কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস? আফ্রিকাতে। আমি মহাদেশগুলোর নাম লিখছি, যেমন হচ্ছে আফ্রিকা মহাদেশ, এখানে 54টি দেশ আছে, সবচেয়ে বেশি দেশ। তারপরে হচ্ছে এশিয়া, তারপরে কোনটা? এশিয়াতে কতগুলি দেশ আছে ডিয়ার স্টুডেন্টস? 48টি স্বাধীন দেশ আছে এখানে। এরপরে হচ্ছে ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা কতগুলি? 44টি দেশের সংখ্যা আছে ইউরোপ মহাদেশে। দেন সাউথ আমেরিকা মহাদেশে 12টি দেশ আছে, 12টি দেশ। এরপরে নর্থ আমেরিকাতে কতগুলি দেশ আছে ডিয়ার স্টুডেন্টস? নর্থ আমেরিকাতে অনেকগুলোই দেশ আছে, প্রায় 23টি মতো কিন্তু দেশ আছে নর্থ আমেরিকাতে। আর একটি মহাদেশ বাদ গেল, যেটা হচ্ছে ওশিনিয়া মহাদেশ, তাই না? ওসিয়ানিয়া, বা এটাকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়, কারণ এখানকার সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এর মধ্যে আমরা 14টি দেশ পাবো, ছোট বড়, যার মধ্যে সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনির মতো দেশগুলো এখানকার বৃহৎ দেশ। এর মধ্যে তাহলে আমরা কি দেখছি? আফ্রিকা মহাদেশে সব থেকে কিন্তু দেশ বেশি, কিন্তু এরিয়ার নিরিখে যদি বলা হয়, এশিয়া কিন্তু এরিয়ার নিরিখে সব থেকে বড় মহাদেশ, এরিয়া। পরেরটা, গরুর পাকস্থলী কয়টি? গরুর কতগুলি পাকস্থলী থাকে? গরুর পাকস্থলী সংখ্যা হচ্ছে 4টি পাকস্থলী। গরুর পাকস্থলীকে বলা হয় রুমিন্যান্ট পাকস্থলী। বলা হয়ে থাকে গরুর পাকস্থলীকে, এদের 4টি করে পাকস্থলী থাকে। মাদাম কামা স্টুটগার্টে যে ত্রয়ী রঙের মানে 3 রঙের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তা নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা ব্রিটিশ ভারতে পাচার হয়েছিল? একটু বড় টাইপের কোশ্চেন। মাদাম কামা কে ছিলেন? মাদাম কামা বা ভিকাজি রুস্তমজি কামা, এনাকে আমরা বলে থাকি ভারতীয় বিপ্লববাদের জননী। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে। ওকে, সো এবারে দেখো, ইনি স্টুটগার্টে একটা ত্রিরঙ্গীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ব্রিটিশ ভারতে 1907 সালে। 1907 সালে। স্টুটগার্টটা কোথায়? স্টুটগার্ট হচ্ছে জার্মানিতে, জার্মানির একটা শহর, ঠিক আছে? এটা হচ্ছে জার্মানিতে অবস্থিত। সো এটা যে তিনি উত্তোলন করেছিলেন, এই ব্রিটিশ ভারতে এই পতাকাটা কে পাচার করেছিলেন? অ্যান্সার হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক। ইনি একজন আমাদের কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি পাচার করেন। পরেরটা, ভারতের সর্বোচ্চ
সরি, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভুটান আমাদের ভারতের প্রতিবেশী একটা দেশ, তাই না? ভুটান থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। সো ভুটানের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উচ্চতম শৃঙ্গের নাম কি? আচ্ছা, ভুটান সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখো। ভুটান, এখানকার থেকে যে প্রশ্নগুলো আসে, ভুটানের রাজধানী কি? রাজধানী কি? ভুটানের মুদ্রার নাম কি? তারপরে আসে তোমার হচ্ছে ভুটানের দীর্ঘতম নদী কোনটি, এক্সেট্রা বিভিন্ন কিন্তু প্রশ্ন আমরা পাবো পরীক্ষাতে। এখানে দেখো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গাংখার পুয়েনসাম। গাংখার পুয়েনসাম হচ্ছে ভুটানের সবচেয়ে হাইয়েস্ট পিক। এখানকার রাজধানী কি? থিম্পু, তাই না? ভুটানের রাজধানী কি ডিয়ার স্টুডেন্টস? থিম্পু। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে নুলট্রাম। নুলট্রাম হচ্ছে বা কুলট্রাম হচ্ছে এখানকার মুদ্রার নাম। দীর্ঘতম নদী হচ্ছে মানস নদী। মানস নদী হচ্ছে ভুটানের দীর্ঘতম নদী। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো ভুটান থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু পেতে পারো পরীক্ষায়। এগুলো কিন্তু জেনে রাখতে হবে, আমাদের খাতায় সবাই নোট করবে এগুলি। কাদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল? মহাভারতের যে যুদ্ধর বর্ণনা আমরা পাই, এই মহাভারতের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? কৌরব ও পাণ্ডব, কুরু ও কৌশল, পাণ্ডব ও ক্ষত্রিয়, ক্ষত্রিয় ও কৌরব। অ্যান্সার কি হচ্ছে? কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। কৌরবরা ছিল 100 ভাই। কৌরবরা কি ছিল? 100 ভাই, তাই না? আর পাণ্ডবরা কি ছিল? পাণ্ডবরা ছিল 5 জন। এদের গুরু কে ছিলেন? দ্রোণাচার্য। সো পাণ্ডব এবং কৌরবদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, এই মহাভারতের যুদ্ধটা। এরপরেরটা, বিশাখাপত্তনম শহরের পূর্ব নাম কি ছিল? বিশাখাপত্তনম কোথায় আছে? এটা অন্ধ্রপ্রদেশে, হ্যাঁ কি না ডিয়ার স্টুডেন্টস? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে বিশাখাপত্তনম শহরটা। এই বিশাখাপত্তনম শহরের পূর্ব নাম কি ছিল? আগের নাম কি ছিল? রাইট অ্যান্সার ইজ অপশন সি, ওয়ালটেয়ার ছিল বিশাখাপত্তনম শহরের পূর্ব নাম, ওয়ালটেয়ার। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরের প্রশ্ন, হাইড্রার গমন অঙ্গের নাম কি? হাইড্রা কিভাবে গমন করে থাকে? হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। কি ডিয়ার স্টুডেন্টস? কোর্সিকা। আর হাইড্রার গমন পদ্ধতির নাম কি? বলো তো দেখি, গমন পদ্ধতির নাম কি? হাইড্রার গমন পদ্ধতির নাম হচ্ছে লুপিং পদ্ধতি। লুপিং পদ্ধতিতে তারা কিন্তু গমন করে থাকে। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলি আমরা? ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে দাদা সাহেব ফালকেকে আমরা বলে থাকি ভারতীয় চলচ্চিত্রের জনক, কারণ তিনি আমাদের ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য সফল সিনেমা তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে রাজা হরিশচন্দ্র। রাজা হরিশ চন্দ্র, এটা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এটার পরিচালক ছিল কে? দাদা সাহেব ফালকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো এখানে আমরা তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলি। 40 চক্র কার রাজত্বকালে তৈরি হয়? পরের প্রশ্ন, 40 চক্র এটাকে বন্দে গান, বন্দে গান ই চাহেলগানি বলা হয়। ওকে, বন্দে গান ই চাহেলগানি বা তুর্কান ই চাহেলগানি বলা হয়। সো বন্দে গান ই চাহেলগানি বা তুর্কান ই চাহেলগানি, বা এটাকে আমরা 40 চক্র বলে থাকি। এটা কে তৈরি করেন? অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ তৈরি করেছিলেন। 40 জন বিখ্যাত, 40 জন উল্লেখযোগ্য তুর্কি পণ্ডিতদের নিয়ে কিন্তু এই তুর্কানি চাহেলগান বা 40 চক্র কিন্তু সেখানে অলঙ্কৃত হতো। এই ইলতুৎমিশ তিনি 40 চক্র তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে একজন কিন্তু এই 40 চক্র ক্ষমতা খর্ব করেছিলেন। কে বলতো? 40 চক্র রদ করেন কে বা ক্ষমতা খর্ব করেন কে? দেখো, 40 চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন যিনি, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন
গিয়াসউদ্দিন বলবন, খুবই পরীক্ষায় এটা আসে, গিয়াসউদ্দিন বলবন কে 40 চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন? পরের প্রশ্ন, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুরাট কোথায় আছে? সুরাট গুজরাটে, গুজরাট রাজ্যে অবস্থিত আছে সুরাট শহর। অ্যান্ড এই সুরাটকে আমরা বলে থাকি কি, এটাকে বলি ডায়মন্ড সিটি, হীরের শহর, হীরের শহর বলা হয়ে থাকে। সো সুরাট শহর, হীরের শহর কোন নদীর তীরে আছে? এটা তাপ্তি নদীর তীরে অবস্থিত। অস্ত্র আইন কবে পাশ হয়? ডিয়ার স্টুডেন্টস, পরের প্রশ্ন, অস্ত্র আইন এটা কবে পাশ হয়েছিল? অ্যান্সার হচ্ছে 1878 খ্রিস্টাব্দে পাশ হয়েছিল অস্ত্র আইন। কার সময় এটা পাশ হয়? লর্ড লিটনের সময়, লর্ড লিটন এটা পাশ করেন অস্ত্র আইনটা। এর মাধ্যমে কিন্তু ভারতীয়দের বিনা লাইসেন্সে অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধকরণ করা হয়। ভারতের কোন শহরকে হাইটেক সিটি বলা হয়? হাইটেক সিটি কোনটির নাম? হাইটেক সিটি বলা হয়ে থাকে হায়দ্রাবাদ শহরকে বলি হাইটেক সিটি। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই? উত্তল দর্পণের ব্যবহার করা হয় গাড়ির ভিউ মিররে, তাই না? গাড়ির যে ভিউ মিরর, পিছনের জিনিস দেখতে ব্যবহার করা হয়, সেই ভিউ মিররে উত্তল দর্পণের ব্যবহার করা হয়। কারণ উত্তল দর্পণ খুবই বড় এরিয়া বা বড় জিনিসকে কিন্তু ছোট করে দেখায়, এই কারণে কিন্তু অল্প একটা অংশের ভিতরে অনেকটা বেশি জিনিস দেখা যায়, এই কারণে ভিউ মিররের ব্যবহার করা হয় উত্তল দর্পণ। প্রিন্স নামে পরিচিত ছিলেন নিম্নের কি? কে হবে? ঠিক আছে, নিম্নের কে প্রিন্স নামে পরিচিত ছিলেন? সো প্রিন্স কাকে বলা হতো? দ্বারকনাথ ঠাকুরকে বলা হতো প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। দ্বারকনাথ ঠাকুর ইজ রাইট অ্যান্সার। ভারতের নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি ভারতে কতগুলি আছে? 8টি আছে, তাই না, অল ওভার ইন্ডিয়ার ভিতরে। সো তার মধ্যে নবগঠিত নবীনতম কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর হচ্ছে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটা 2019 সালে গঠন হয়, তাই না? শুধু জম্মু ও কাশ্মীর নয়, এর সাথে লাদাখটাও জুড়ে রাখো, লাদাখও হচ্ছে ভারতের নবীনতম একটা কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ কি না? আচ্ছা, নবীনতম রাজ্য বললে কি হবে? নবীনতম রাজ্য বললে ডিয়ার স্টুডেন্টস কি হবে? দেখো, নবীনতম রাজ্য বললে আমরা উত্তর করব কি? তেলেঙ্গানা রাজ্য। কবে গঠন হয়? তেলেঙ্গানা রাজ্য গঠন হয় কবে? এটা 2014-তে গঠন হয়, তাই না? তেলেঙ্গানা রাজ্য ভারতের নবগঠিত রাজ্য ছিল। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো। প্রতিদিনে আমাদের এরকম ক্লাস দেখতে দ্য ওয়ে অফ সলিউশনের TWS একাডেমি চ্যানেল দুটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ফ্রি লাইভ ক্লাস আমরা এখানে কিন্তু করিয়ে থাকি, সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস, প্র্যাকটিস ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা করে লাইক করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে। ভালো থাকবে।